অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের যে দ্বন্দ্ব নিয়ে একটা সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছিল, সেটা নিয়ে সুপ্রিম কোর্টের এই রায়টা আপনি কিভাবে দেখছেন? দেখো শিবম, এই রায়টা এটা শুধু মাননীয় মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং বিচারপতি সৌমেন সেনের দ্বন্দ্ব নয়। এই দ্বন্দ্বটা কিন্তু সাধারণ মানুষ এবং বিচার ব্যবস্থার মধ্যে একটা প্রশ্ন তুলে দিচ্ছে। এই ব্রিটিশ ঔপনিবেশিকদের যে ব্রিটিশ আইন কানুন, যে প্রোটোকল, একটা দম বন্ধ করা পরিবেশ, একটা অত্যন্ত ফর্মাল যে প্রোটোকল, সেই প্রোটোকলটা ব্রিটিশরা চালু করেছিল ভারতবর্ষের নেটিভদের, তথাকথিত কোট আনকোট নেটিভদের শাসন করার জন্য। কিন্তু স্বাধীন ভারতবর্ষের শাসকরা বা আইনসভা এই জিনিসটাকে কখনোই পরিবর্তন এখনো অব্দি করতে পারেনি। যে ভারতবর্ষের যে নাগরিক, তারা কিন্তু এখন নেটিভ নয়, তারা এই দেশের নাগরিক। এই দেশের প্রতিটি সুখ দুঃখ ভালো মন্দ সবকিছুর অধিকার রয়েছে, আর তার অধিকার দিয়েছে কোনো ব্যক্তি নয়, দিয়েছে সংবিধান। এবং সেখানে মানুষের জন্য আইন প্রণয়ন, মানুষের জন্য বিচার ব্যবস্থার যে একটা বদল হওয়া দরকার, সেই জিনিসটা আমার মনে হয় জাস্টিস মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এটা চোখ খুলে দিলেন ভারতবর্ষের বিচার ব্যবস্থার ব্যাপারে। যে এই যে আমরা চিরকাল সিনেমাতে দেখে এসেছি যে ন্যায়ের দেবী বা আইনের দেবী চোখটা বাঁধা, এই চোখটা উনি খুলে দিলেন। যে ন্যায়ের দেবী আইনের দেবী, উনি চোখ খুলে দেখুন যে বিচার ব্যবস্থা আইন সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষ আইন বিচার ব্যবস্থার জন্য নয়। এটা একটা ঐতিহাসিক যুগান্তকারী একটা পদক্ষেপ নিয়েছেন মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এবং আপামর ভারতবাসী, আমি শুধু বাংলা বলবো না, আমি শুধু ওই টেট পরীক্ষার্থী, মেডিকেল পরীক্ষার্থী এত ক্ষুদ্র পরিসরে যাব না, এটার ইম্প্যাক্ট কি হবে সেটা আগামী দিনের ভারতবর্ষের নাগরিকরা দেখতে পাবে এবং দেখা উচিত। এবং সেইখানে সুপ্রিম কোর্টের যে আপাত দৃষ্টিতে দেখলে সুপ্রিম কোর্ট কিন্তু অনেকটা ডিফেন্সিভ খেলছে। এবং সেটা আমরা বুঝতে পারি যে একটা অচলায়তনকে এক ধাক্কায় সরিয়ে দেওয়া যায় না। কারণ এই অচলায়তনে যারা বসে আছেন, তারা তাদের নিজস্ব কিছু স্বার্থ সিদ্ধির জন্য হোক বা যে কারণেই হোক, তারা কিন্তু ওইটাকে আঁকড়ে বসে রয়েছে অচলায়তনকে। এই অচলায়তনকে ভাঙতে গেলে, যেরকম রাশিয়ায় একটা সময় গ্লাসনস্ট হয়েছিল, এবং ভালো লাগুক খারাপ লাগুক ইতিহাসে কিন্তু গ্লাসনস্টের যে প্রয়োজন ছিল সেটা সারা পৃথিবীর ইতিহাস বুঝছে, সারা পৃথিবীর মানুষ বুঝতে পারছে। আজকে ভারতবর্ষের বিচার ব্যবস্থা, কারণ বাংলার হাইকোর্ট বা বাংলার বিচার ব্যবস্থা তো আলাদা নয়, সেটা সারা ভারতবর্ষের সামগ্রিক বিচার ব্যবস্থার একটা অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। তো এখানে যে গ্লাসনস্ট শুরু হয়েছে, এবং যেটা করলেন মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যে সবকিছু প্রোটোকলে সবকিছু একটা দমবন্ধ ওই ব্রিটিশ পিরিয়ডের ঔপনিবেশিক বাদের ওই ধ্বজা ধরে, সেটার থেকে বেরিয়ে আসা, মানুষের সুখ দুঃখে আমার যদি আবেগ না হয়, আমি তাহলে কিসের বিচারপতি? তাহলে তো আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জমানা এসে গেছে, সমস্ত বিচারপতি পদকে অবলুপ্ত করে দেওয়া হোক, দু দলের ওকিল গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সামনে রাখুক, পেশ করুক তাদের তথ্য, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাদের রেজাল্ট দিয়ে দেবেন এবং রোবটকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। তো এই ব্যাপারটা যে নয়, এখানে যে মানুষের স্বপ্ন, লোকে আদালতে কেন আসে? আজকে কোটি কোটি মামলা পেন্ডিং পড়ে রয়েছে ভারতবর্ষে, সেখানে কিছু মুষ্টিমেয় আইনজীবী, আমি আইনজীবীদের পুরো প্রফেশনকে আমি কিন্তু অত্যন্ত সম্মান করেই বলছি, যে মুষ্টিমেয় কিছু আইনজীবী, তাদের সাংঘাতিক প্রক্সিমিটি, কারণ তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ফিজ নিচ্ছেন, এবং তারা নো ডাউট তাদের নিজেদের ক্যালিবারে তারা ভারতবর্ষের আইনজীবী প্রফেশনের সর্বোচ্চ জায়গাগুলোতে বসে আছে। কিন্তু তাদের কিছু আচার আচরণে কিন্তু সম্পূর্ণ আইনজীবী এই পেশাটাকে একটা প্রশ্নের মুখেও তুলে দিচ্ছে। তারা হঠাৎ করে ডেট পেয়ে যাচ্ছে, যখন চাইছে তখন তারা চিফ জাস্টিসের ঘরে ঢুকে যাচ্ছে, ডেট পেয়ে যাচ্ছে, তারা সওয়াল জবাব করে ফেলছেন। তাদের ক্লায়েন্টরা সেই পার্টিকুলার মামলাতে তারা পার্টি না থাকলেও
তারাও ওখানে বলার সুযোগ পেয়ে যাচ্ছেন। আর লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা রাস্তায় হাজার হাজার দিন ধরে বসে আছে, তাদের জন্য ডিএ আন্দোলনকারীদের জন্য 1 বছর 1.5 বছর লেগে যাচ্ছে ডেট পেতে। তো আইন, ওই যে চোখ বাঁধা আইন আর ন্যায়ের দেবীর মূর্তি, সে কাপড়টা খুলে নিয়েছেন। এবার এই প্রশ্ন করার সময় এসে গেছে, রাজা তোর কাপড় কোথায়? কেন স্বাধীনতার 75-76 বছর পরেও আমাদের বাংলাতে হাজার হাজার ছেলে মেয়েকে ফুটপাতে বসে থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও? কি প্রোটেকশন দিতে পেরেছে আইন তাদের? আমি জানি না। আমি এই প্রশ্ন তোলার জন্য আমার বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্ট হবে কিনা। আমি বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থাকে আমি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, এবার নতুন করে ভাববার সময় এসেছে। এই যে কারেক্ট সময়, স্বাধীনতার 75 বছর পার হয়ে গেছে, প্রজাতন্ত্র দিবসে 75 বছর পার হয়ে গেছে। এখনো যদি আমরা সাবালক না হই 75 বছর বয়সে, এখনো যদি আমরা সেই 47, 48, 49, 50-এর শিশু ভারতবর্ষের মতো ব্রিটিশদের অনুসরণ করে চলতে থাকি, সেই নেটিভদের জন্য আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থাকে ফলো করি, তাহলে তো এটা একটা চিন্তার বিষয়। আমার মনে হয় ভারতবর্ষের বিচার ব্যবস্থার এবার ঘুম ভাঙবে। তারা মানুষের জন্য বিচার ব্যবস্থাকে নিয়ে যাবে, বিচার ব্যবস্থাকে আনার জন্য মানুষকে টেনে আনতে হবে না। কারণ এখনো ভারতবর্ষের কোনো অসম যখন লড়াই হয়, একজন আরেকজনের সঙ্গে একজন আরেকজনকে বলে দ্যাট আই উইল সি ইউ ইন দ্য কোর্ট। এই বিশ্বাস, এই ভরসা মানুষের মনে টিকিয়ে রাখার দায়িত্ব আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা। মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ভারতবর্ষের ইতিহাসে স্থান করে নেবেন, এটা আজ হয়তো বোঝা যাচ্ছে না, আজ থেকে 5-10 বছর পরে বোঝা যাবে। যেমন 1984 কেস নিয়ে সুপ্রিম কোর্টে এখন সওয়াল হলো, এখন এই ডিসিশন হচ্ছে, এই মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এই সিদ্ধান্তগুলো আজ থেকে 5, 10, 15 বছর, যতদিন আইন ব্যবস্থা ভারতবর্ষ থাকবে, একটা ঐতিহাসিক ব্যাপার হয়ে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। শিবম, হ্যাঁ, আরো একটা বিষয়, সাধারণ মানুষ যে প্রশ্নের উত্তরটা খুঁজছিল যে আসলে দোষী কে, মানে বিচারপতির দিকে অভিযোগ তুলেছেন, মানে বিচার ব্যবস্থায় কি অভিযুক্ত হয়েছে তো কোথাও গিয়ে। ফলে এইটা আপনি কিভাবে দেখেন, যে সাধারণ মানুষের কাছে কি রায়টা নিরাশ করলো বলে আপনার মনে হয়? নিরাশ হবার, দেখো আবার বলি, সাধারণ মানুষ, এটা আমি যখন এই ইডি সিবিআই এর তদন্ত গুলো নিয়ে সাধারণ মানুষ নিরাশ হয়, এটাও বলতে বাধ্য যে সাধারণ মানুষ কিন্তু চটজলদি সিদ্ধান্তটাকে ভরসা করে, যেটা দেখা গেছে, মানে হিন্দি সিনেমাতে যেরকম দেখা যায়, সেটা সিনেমায় 2 ঘন্টা সিনেমা শেষ করতে হয় পরিচালককে। কিন্তু বিচার ব্যবস্থা বা তদন্ত প্রকৃতি, তদন্তর গতি প্রকৃতি, সেগুলো তো আর এরকম ভাবে চলতে পারে না, তার জন্য সময় দরকার। এই যে বলছিল এতদিন ধরে ইডি কি করছে, সিবিআই কি করছে, কালকে তুমিও খবর দেখেছো, এই বীরভূমের বাঘ এখন যে বেড়াল হয়ে তিহাড়ে বসে রয়েছে, তার বিরুদ্ধে 1 লক্ষ পাতার চার্জশিট জমা হয়েছে। এটা ভারতবর্ষের বিচার ব্যবস্থার ইতিহাসে একটা অন্যতম বৃহত্তম ঘটনা। 1 লক্ষ পাতার চার্জশিট, সুতরাং বোঝা যাচ্ছে এই ষড়যন্ত্রের জাল কত দূর বিস্তৃত ছিল। 1 লক্ষ পাতার চার্জশিট তৈরি করতে কত সময় লাগে, কত পরিশ্রম করতে হয়, তথ্য প্রমাণ নিয়ে তো সময় লাগে। তো এই যে রিসেন্ট এই জাল সার্টিফিকেটের কেসে যেরকম যে ভার্ডিক্ট, আমি অন্তত আশা করিনি যে সোমবার দিন গতকালই সুপ্রিম কোর্ট এই খারিজ করে দেবে, ওই খারিজ করে দেবে, এই অর্ডার করে দেবে, কারণ ওটা একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়। এবং আমি আবার বলেছি যে 1 শ্রেণীর বিচারপতি শুধু নয়, ভারতবর্ষের বিচার ব্যবস্থা সর্বোচ্চ স্থানে যারা বসে রয়েছে, তাদের মধ্যে অধিকাংশ লোক এখনো সেই অচলায়তনটাকে আঁকড়ে ধরে বসার চেষ্টা করবেন। এটা অনেকটা সেই সত্যজিৎ রায়ের জলসাঘর সিনেমার মতো। ছবি বিশ্বাস এখনো সেই অচলায়তন, ভেঙে পড়ছে কাঠামো, সেটাতে নিয়ে এখনো জমিদারি সুলভ মানসিকতা রেখেছেন, কিন্তু সময় পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তনের যে তুর্য ভেরি, সেটা কিন্তু বাজিয়ে দিয়েছেন মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এটা সময়ের দাবি, মানতে হবেই। আমি অন্তত হতাশ নই, আমরা এখন নজর রেখেছি, আমরা দেখব কি হচ্ছে, কারণ আইন আমাদের জন্য, আমরা আইনের জন্য নই।
কোথাও গিয়ে সুপ্রিম কোর্ট কালকে একটা মন্তব্য করেন যে সুপ্রিম কোর্ট যদি এই বিষয়ে কমেন্ট করেন ডিগনিটি অফ দ্য হাইকোর্ট নষ্ট হবে। তো এক্ষেত্রে একটা প্রশ্ন তো উঠছে যে ডিগনিটি অফ হাইকোর্ট কি এই বিষয়ে নষ্ট হয়নি, মানে সাধারণ মানুষের উত্তরটাও তো পেলো না, এইটা সুপ্রিম কোর্ট ভাবলো না। তো এইটা আপনি কিভাবে ভাবেন যে কমেন্ট করলে ডিগনিটি অফ হাইকোর্ট নষ্ট হতো? নেই, আমি তো এটাই বললাম শিবম কে এই যে 75-76 বছর ধরে ব্রিটিশদের তৈরি করা আইন বিচার ব্যবস্থা প্রক্রিয়া যেটা দেখিয়েছে আমাদের যে আইন ব্যবস্থা বিচার ব্যবস্থার কাছে মানুষ আসবে, মানুষের কাছে আইন বিচার ব্যবস্থা পৌঁছাবে না, এবং বিচার ব্যবস্থা আইন কিন্তু মানুষের জন্য নয়, মানুষ আইন বিচার ব্যবস্থাকে ফলো করবে, এটা আমাদের পরিবর্তন করার সময় এসেছে। কারণ সবার উপরে ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের সাধারণ মানুষ, তাদের সুখ দুঃখ নিয়ে, তাদের আশা প্রত্যাশা নিয়ে তৈরি হয় সংসদ। সংসদ আইন তৈরি করে, কোনো বিচারপতি বা কোনো আইনজীবী কিন্তু আইন তৈরি করে না, আইন সভা আইন তৈরি করে। এবং সেখানে রয়েছে জনপ্রতিনিধিরা, এবং জনপ্রতিনিধিদের প্রতিনিধির আগে জনশব্দটা রয়েছে। সেই জনগণ কি ভাবছে সেটা কিন্তু এখন আইনসভা বা বিচার সভা, তাদের কিন্তু বিচার ব্যবস্থা তাদের নজর দেওয়ার দরকার পড়েছে। এবং আমি মনে করি না যে ডিগনিটি, আমরা এখন বারবার বলছি ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি, ভারত বিশ্বগুরু হওয়ার স্বপ্ন দেখছে, যদি ট্রান্সপারেন্সি না থাকে তাহলে তো হবে না। ট্রান্সপারেন্সি শুধু কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল করবে, পেজ এন্ড অ্যাকাউন্টস দেখবে, বা অন্যান্য জায়গায় আরটিআই হবে, বিচার ব্যবস্থাকে হোলি কাউ বানিয়ে রাখা হবে, সেটা আমার মনে হয় নতুন করে ভাববার সময় এসেছে। ভারতবর্ষের আইনসভার প্রতিনিধি যাদের আমরা নির্বাচিত করে পাঠাই ভোটের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, তারাও এই নিয়ে নিঃসন্দেহে চিন্তা ভাবনা করবে। সেই জন্যই বারবার বলছি, মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে পুকুরে ঢিলটা মেরেছেন তার তরঙ্গ শেষ অবধি পৌঁছাবেই পৌঁছাবে। দেখা যাক, সময়ের অপেক্ষা। হ্যাঁ, আমার শেষ প্রশ্ন, পার্টিকুলারলি অনুব্রত ইস্যুতে চার্জশিটে 1,00,000 পাতার একটা চার্জশিট দেওয়া হয়েছে, তো তার জন্যই কি এই বিচার ব্যবস্থা এতটা দীর্ঘায়িত হচ্ছে বলে মনে হয়? এবং অনেকে সেটিং এর কথা বলে, পার্টিকুলারলি এই সেটিং শব্দটা নিয়ে আপনি কি বলবেন? দেখো, সেটিং এর কথা যারা বলে সেটা রাজনৈতিক দলগুলো, কিছু রাজনৈতিক দল, কারণ তারা নিজেরাও বুঝতে পারছে যে তাদের বলবার মতো তো কোনো জায়গা নেই। এখন যদি এই প্রশ্নগুলো আমরা সেই রাজনৈতিক দলগুলোকে বলি যে আপনারা যখন বড় বড় বলছেন যে বাংলার সর্বস্তরে সমস্ত জিনিসে রাজনীতি হয়ে, ওই দুর্নীতি হয়েছে ইত্যাদি প্রভৃতি, যখন হচ্ছিল তখন আপনারা কি করছিলেন? এই যে কি বনগার সেই সৎচন্দন না সামথিং, সবাই বলছে যে সবাই জানে, এই সবাইয়ের মধ্যে কি সেই রাজনৈতিক দলের নেতারাও রয়েছেন? না তারা তখন তাদের নিজস্ব তাত্ত্বিক দ্বন্দ্ব নিয়েই ব্যস্ত ছিলেন, অথবা কোনো একটি পরিবারের সেবা করবার জন্য ব্যস্ত ছিলেন? আমি ভারত জোড়ো যাত্রা করব, কিন্তু আমি বাংলায় কি হচ্ছে আমি জানবো না? আমার বনগাঁয়ে সৎচন্দন এবং সারা বাংলাদেশে এইরকম সৎচন্দন আর অসৎ অয়ন ভর্তি হয়ে গেছে, সেটা রাজনৈতিক দলগুলো জানতো না? না তখন তারা শীত ঘুমিয়েছিল? এখন সেই তাদের ব্যর্থতাটাকে ভাঙার জন্য তারা এই সেটিং এর তত্ত্ব বলে যাচ্ছে। তো এতে দুটো হবে না, যদি সেটিং এর তত্ত্ব ভবিষ্যতে ধরো রেজাল্ট হলো না, তখন তারা বলবে আমরা তো বলেছিলাম যে সেটিং হয়ে গেছে। আর যদি হয়ে যায় রেজাল্ট, আর যদি অপরাধী চোরগুলো জেলে যায়, যেগুলো এখনো গেছে, আর সর্বোচ্চ যে প্রভাবশালী সেও জেলে যাবে, তখন বলবে যে আমরা সেটিং এর তত্ত্ব বলে প্রেসার ক্রিয়েট করেছিলাম বলে বাধ্য হয়েছে সরকার বা বিচার ব্যবস্থা নিতে। তো এটা দ্বিচারিতা, এটাকে আমি গুরুত্ব দেই না। সেটিং এর তত্ত্ব হলে এই লোকগুলো কেউ বেরোতো না, এবং সেটিং এর তত্ত্ব হলে এই যে অতি উচ্চ প্রভাবশালী একজন দুজন এরকম পাগল হয়ে যেত না, এবং ভারতবর্ষের শ্রেষ্ঠ লয়ার আইনজীবীদের পেছনে কোটি কোটি টাকা খরচা করে একটার পর একটা দরজায় ঘুরে বেড়াতেন, বা যে অভিযোগ হচ্ছে আজকে কলকাতা হাইকোর্টের এক বিচারপতির বিরুদ্ধে, সে সমস্ত অভিযোগ আসতো না যে বিচার ব্যবস্থাকে ম্যানুপুলেট করার চেষ্টা হচ্ছে। সেটিংই যদি হয়ে যায় তাহলে বিচার ব্যবস্থাকে ম্যানুপুলেট কেন করতে হবে? সেটিং তো হয়ে গেছে। এগুলো বাতুলের প্রলাপ, আমি এর মনে হয় না এর কোনো গুরুত্ব আছে।